কারক, রাষ্ট্রের ক্ষতিকারক, ইউনূস সাহেবের কোন স্টেপে জনগণের ক্ষতি হয়েছে, এই ধরনের আহ, সরাসরি কোন বিষয়বস্তু আজকে পর্যন্ত কেউ কি উপস্থাপন করতে পেরেছেন? কথা একটাই বলেন সবাই, নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে। আপনি ব্যাঠিকটা কি? যেই ব্যাঠিকের কথা বলেন সেই ব্যাঠিক রাষ্ট্র এবং জনগণের জন্য ভয়ানক ক্ষতিকর কিছু হয়ে থাকে, তাহলে রাজনীতিবিদরা এই দীর্ঘ 1 বছর অপেক্ষাই বা করলেন কেন? এই সমস্ত প্রশ্নগুলা এসে যায়। কিন্তু আজকে যদি আপনি ওই জায়গাটা আসেন, যে এখন জুলাই সনদ এবং জুলাই চার্টার বলেন কিংবা ঘোষণাপত্র বলেন, এই দুইটা বিষয় এমন একটা জায়গায় আসছে, আমি অনেককে এখন বলতে শুনি যে জুলাই সনদ যদি এই চার্টার বা জুলাই ঘোষণাটা যদি প্রস্তাবনা আকারে সংবিধানে সন্নিবেশিত না হয়, তাহলে এই ছাত্রদের ফাঁসি হবে, ফাঁসির গলায় ঝুলতে হবে। এবং এটা যারা বলেন তারা কিন্তু এটাও বলেন যে দল মত নির্বিশেষে জুলাই আন্দোলন সবাই সক্রিয় সহযোগিতার ফলাফল। আপনি যদি সবাই সক্রিয় সহযোগিতার ফলাফল হয়, তাহলে কেন শুধু আইডেন্টিফাই করা হচ্ছে যে ছাত্রদের মৃত্যুদণ্ড হবে, ছাত্ররা বিচারের মুখোমুখি হবে? এই কথাটা কেন আসতেছে? আপনারা তো সবাই দাবি করেন যে দলমত নির্বিশেষে সবাই আন্দোলন করছেন, কালকে সকালবেলা আওয়ামী লীগ ক্ষমতা আসলে একমাত্র ছাত্ররাই বিপদে পড়বে, এই কথাটা সব চ্যানেল থেকে কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লোকের বলতেছেন। তো আপনারা নিজেরা কেন বিপদগ্রস্ত হবেন না? আপনারা নিজেরা কেন শাস্তির মানে বিচারের মুখোমুখি হবেন না? তাহলে আপনাদের যে দাবিটা করেন যে আপনারা এই আন্দোলনে সহযোগিতা করছেন, অংশ নিছেন, সেই বিষয়টা সম্পর্কে কি প্রশ্ন দাঁড়ায়? বিষয়টা আমার কাছে কিন্তু একটা খুব সিম্পল ব্যাপার, যে এই বিষয়টা কেন? এবং আপনারা যদি আন্দোলন করে দেন, যেমন ধরেন আজকে এনসিপি করতেছে শহীদ মিনারে আন্দোলন, তারা নাকি স্বাধীন নতুন বাংলাদেশের ইশতেহার দিবে। এটা নিয়েও কথা ওঠে যে নতুন বাংলাদেশটা কি, এরকম প্রশ্ন কিন্তু অলরেডি আসছে ইতিমধ্যে, যে নতুন বাংলাদেশ কি, নতুন স্বাধীনতা কি? তাহলে কি পিছনের ইতিহাসটা আমাদের চলে গেল? আমি ঠিক বুঝি না কোন সেন্সে কথাটা বলে। আপনি ব্যক্তি জীবনে দেখবেন যে কঠিন একটা রোগে আপনি এমন ভাবে আক্রান্ত হয়েছেন যে আপনি মরা মরা অবস্থায় চলে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি যখন অসুস্থ অবস্থা থেকে ফেরত আসেন, মুমূর্ষু অবস্থা থেকে ফিরে এসে যখন বলেন নতুন জীবন ফিরে পেলাম, এটার মানে এই না যে আপনি মরে গেছিলেন। তো একইভাবে আজকে যারা বলতেছে যে আমরা নতুন বাংলাদেশ বা নতুন স্বাধীনতার পরিপ্রেক্ষিতে ইশতেহার দিব, এটার মানে এই না অতীত ইতিহাস বাদ হয়ে গেছে। কিন্তু আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, বাংলাদেশ সংবিধান যেটা ছিল, সেখানে যখন প্রধানমন্ত্রী যখন পালিয়ে গেলেন বা চলে গেলেন, সংবিধানে কিন্তু বলা ছিল যে প্রধানমন্ত্রী যদি কাউকে না বলে চলে যান কিংবা পালিয়ে যান, তাইলে কি পরিস্থিতি হবে সেটা তো সংবিধানে বলা ছিল না। অর্থাৎ উনি সাংবিধানিক পদে থেকে কখনো পালিয়ে যেতে পারবেন না কিংবা কাউকে দায়িত্ব না দিয়ে চলে যেতে পারবেন না। কাজে উনি যেদিন চলে গেলেন, সেদিন উনি কিন্তু সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে গেলেন, বিলুপ্ত করে গেলেন। এখন বলতে পারেন রাষ্ট্রপতি, আপনি যদি সেই সংবিধানের দোহাই দেন সেটা বলছি, সেই সংবিধানে কিন্তু বলা ছিল প্রধানমন্ত্রীর লিখিত অনুমতি ক্রমে ভাঙতে পারবে। প্রধানমন্ত্রী পদত্যাগ করছিলেও কিনা সেটা নিয়ে তর্ক বিতর্ক যাই থাক, উনি লিখিত কোনো অনুমতি দিয়ে যাননি পার্লামেন্ট ভাঙার জন্য। রাষ্ট্রপতি যেটা করেছেন সে সংবিধানের ভায়োলেট করেছেন। সংবিধান যখন ভায়োলেট করে ফেলেন, সংবিধান যে ক্ষমতা তাকে দেয় নাই, সেটা করার মানে হচ্ছে ওই পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর এই রাষ্ট্রপতিও আর সাংবিধানিক থাকে না। এবং ইনুস সাহেব যে সংবিধানের 106 ধারা মোতাবেক যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানাইছে, তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মানেই হচ্ছে এই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নেই। সংবিধানে আছে তত্ত্বাবধায়ক সরকার, যেটা হাইকোর্ট থেকে ফেরত আসছে, এখনো সংবিধানের সন্নিবেশিত হয়নি। আর আছে নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হলে প্রধানমন্ত্রী হবেন। সেক্ষেত্রে উনি ওথ নিছেন কিন্তু আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি, যে যেটা সংবিধানে নাই। এবং কি বলছেন যে আমি সংবিধান সমুন্নত রাখবো। কোন সংবিধান? তার অলিখিত সংবিধান। ইউনূস সাহেব এবং এবার রাষ্ট্রপতি যেহেতু সংবিধান লঙ্ঘন করে সবকিছু করে ফেলছেন, এবং ইউনূস সাহেব যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন, সুতরাং উনি সংবিধানের আওতায় আর নাই এবং কোন লিখিত সংবিধান এখন এই মুহূর্তে কার্যকর নেই। যেটা আছে সেটা ইউনূস সাহেবের অলিখিত সংবিধান, এবং সেই আলোকে বাংলাদেশ চলছে। নয়তো আপনি দেখান কোথায় বাংলাদেশের সংবিধান আছে। তারপরে যদি আপনি বলেন যে সংবিধান আছে, কোথায়? আমি তো পাই না। কারণ যে সংবিধানের ভিতরে আমার সরকারের কথা বলা নাই, অন্তর্বর্তীকালীন সরকার,
তাহলে তো সেই সংবিধান সেটা এই সরকারের জন্য প্রযোজ্য না। আবার কেউ কেউ বলতেছেন যে সংবিধান প্রযোজ্য। সংবিধান যদি প্রযোজ্য, এই জন্য তর্কের খাতিরে ধরলাম, তাহলে সংবিধানে কি বলা আছে? তত্ত্বাবধায়ক সরকার লাগবে। তত্ত্বাবধায়ক সরকার এসে 3 মাসের মধ্যে নির্বাচন দিবে। তাহলে আপনি ইউনূস সাহেবকে কি ট্রিটমেন্ট করবেন? ইউনূস সাহেবকে কি তত্ত্বাবধায়ক সরকার ট্রিটমেন্ট? তর্কের খাতিরে বললাম, সেটাও করেননি। তারপরে যদি সংবিধানের দোহাই দেন, তাইলে 8ই আগস্টের পর থেকে 3 মাসের মধ্যে 7 নভেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা। সমস্ত দল যখন তার সাথে ঐক্যমত্যে গিয়ে দেখা কইরা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনে জন্য রাজি হইলেন, তাহলে এইটা কোন সংবিধানে তারা রাজি হইলেন? তারাই বা রাজি হলেন কোথায়? তারা তো 25 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন ক্লেম করছিলেন, দাবি করছিলেন। কোন সংবিধানের অধীনে? রাজনৈতিক দলের কোন সংবিধান ক্ষমতা দিছে যে ইউনূস সাহেবকে গিয়ে বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে এবং পরে চূড়ান্ত হলে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে? সুতরাং অলিখিত সংবিধান যেহেতু আছে, সেই সংবিধান যখন আপনি রচনা করবেন, সেটা পুরনো সংবিধানের সংশোধনী আকারে করেন, যেভাবেই করেন, 24-এর অভ্যুত্থানকে আপনারা ইনক্লুড করতে হবে। এই কারণে আপনারা দলমত নির্বিশেষে সবাই দাবি করছেন যে এই আন্দোলন আপনাদের সকলের। তো এই আন্দোলন যদি সকলের হয়, তাহলে এখান থেকে এই জুলাই ঘোষণাপত্র, যেটা জুলাই ঘোষণাপত্র কেন সংবিধানে প্রস্তাবনা আকারে সন্নিবেশিত হবে না? এটা আমার প্রশ্ন। আর নয়তো রাজনৈতিক দলকে বলতে হবে পরিষ্কার ভাবে, ওই আন্দোলনে আমরা ছিলাম না, ওই আন্দোলনের দায় দায়িত্ব আমার না। গেল এক। 2 নম্বর হচ্ছে, কেউ কেউ বলতেছে, মানে এখন যে আলাপ আলোচনা যেখানে আসছে, সেটা হইলো পরবর্তী সংসদ আইসা এই সমস্ত কর্মটা কাণ্ডকে 2 বছরের মধ্যে এটা আনুষ্ঠানিকভাবে বৈধতা দিবে বলে বলা হচ্ছে। এখন সব রাজনীতি দল যদি এই মর্মে স্বাক্ষর করেন, আর নির্বাচন যদি প্রচলিত নিয়মে হয়, তাহলে তো পার্লামেন্টে যাবে মাত্র একটা দল, ক্ষমতায় যাবে। তো আপনি সব রাজনৈতিক দল একত্রিত হয়ে যদি কোনো ঐক্যমত্যে স্বাক্ষর করেন যে পার্লামেন্টে গিয়ে 2 বছরের মধ্যে এটার বৈধতা আপনারা দিবেন, আর নির্বাচনের পর যদি মাত্র একটা দল যায়, তাহলে বাকি লোকের অ্যাপ্রুভালটা, বাকি রাজনৈতিক দলগুলোর অ্যাপ্রুভাল কোত্থেকে কিভাবে নিবেন? সেটা একটা বিরাট প্রশ্ন। এবং সেটা যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনাকে সংখ্যানুপাত নির্বাচনে যেতে হবে। কেননা কেবলমাত্র সেই পদ্ধতির নির্বাচনেই আজকে যারা স্বাক্ষর করবেন, তাদের সকলের, প্রত্যেকটা দলের যারা প্রতিনিধি, তাদের পার্লামেন্টে যাওয়ার, অন্তত একটা সিট নিয়ে পার্লামেন্টে যাওয়ার যাওয়ার সুযোগ থাকলেও থাকতে পারে। সুতরাং অনেকগুলা জটিলতা এখানে আছে। আর 3 নম্বর হইল যে এই সমস্ত কর্মকাণ্ডের বৈধতা যদি না দেন এই বাংলাদেশের বর্তমান যারা রাজনৈতিক দলগুলো আছে, এবং সংসদে যদি তারা সংখ্যানুপাত নির্বাচনে না যান, আমি বলছি না কাউকে যাইতে, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, যাবেন কি যাবেন না, একমত হবেন কি হবেন না, কিন্তু যদি সংখ্যানুপাতে না যান, তাহলে তো আপনি আজকে যারা যে বিভিন্ন দলের যারা প্রতিনিধিরা স্বাক্ষর করবেন, তারা তো পার্লামেন্টে সবার যাওয়ার সুযোগ নাই। একটা দল যাবে, কিংবা জামাতের 2-3টা সিট নিয়ে গেলে যাইতেও পারে। সুতরাং সেক্ষেত্রে এটা প্রহসনে দাঁড়ায় কিনা, এবং এটা বাস্তবতার আলোকে চিন্তা করতে হবে যে এটা গ্রহণযোগ্য কিনা। সুতরাং সামনে যথেষ্ট জটিলতা আছে, এবং আমি এই সমস্ত জটিলতার কারণে, মানে সামনে যে নির্বাচনটা হবে, দিন তারিখক্ষণ কিভাবে হবে, সেই দিন তারিখক্ষণ দিলে কি হবে, দিন তারিখক্ষণ যত তাড়াতাড়ি দিবে তত তাড়াতাড়ি মনে হয় জটিলতাটা আগে আসবে। কেননা দিন তারিখ হওয়ার আগে আপনার সংবিধান দরকার। বাংলাদেশের সংবিধানই নাই, আপনি নির্বাচন কিভাবে করবেন? সংবিধানে বলা ছিল প্রধানমন্ত্রীর কাজ কি, তত্ত্বাবধায়ক সরকার কাজ কি, কিন্তু এ তো অন্তর্বর্তীকালীন সরকার, এর কাজ কি? এ কোথায় কি করবে? তাকে তো উদ্ধার করতে হবে আপনাদের স্বার্থে, দেশের স্বার্থে। যদি আপনি নির্বাচন চান, এই সরকার কিসের উপরে নির্বাচন দিবে, কোন আইনে নির্বাচন দিবে, কোন সংবিধানে নির্বাচন দিবে, বলতে তো হবে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, অনেকেই বলেন, আমি বারবার বলতে শুনি যে যদি এটা সন্নিবেশিত করা না হয়, তাহলে ছাত্ররাই বিপদের মুখোমুখি হবে। শুধু ছাত্রদের বিপদের মুখোমুখি হয়, তার মানে কি রাজনৈতিক দলগুলো এই আন্দোলনে ছিল না? তারা কি জুলাইকে স্বীকৃতি দেয় না? আপনি অনেস্টলি বলেন তো ফিরোজ ভাই, আপনি দাবি করেন আন্দোলন করছেন, আমি দাবি করি আন্দোলন করছেন, সব দল বলে আমরা আন্দোলন করছি, আমাদের আন্দোলনের ফসল, আমরা 12 বছর আন্দোলন করছি সব দল। তারপরে জুলাই মাসে এইসব ছাত্ররা টার্নিং পয়েন্টে আসলো, সবার আন্দোলনে যখন সরকার চলে যাবে, সেটা আমরা রাষ্ট্রীয়ভাবে, সাংবিধানিকভাবে আমরা স্বীকৃতি দিচ্ছি না কেন? এটা আমার কাছে একটা বিরাট প্রশ্ন। এটা তো দলমত নির্বিশেষে এত বিতর্ক কোনো কারণ নাই। হম হম। না, তাহলে একটা প্রশ্ন থাকে যে এরশাদের সময় যে তারপরে পালাবদল হলো, ওটাও তো কোনো সংবিধানের আলোকে হয়নি।
কিন্তু তখনও তো মানে আপনি বর্তমান যে সংবিধান, সেই সংবিধান তো পরিবর্তন করতে হয়নি। এখন কেন আহ, সেই সংবিধান চলবে না? আপনি সরকারি তো সাংবিধানিক না, তা আপনি কি করবেন অন্তর্বর্তী আগে? আপনি অন্তর্বর্তীকালীন সরকারের ছাই দিবেন কোথায় বলেন না, জায়গাটা কোথায়? অন্তর্বর্তীকালীন সরকার আপনি কোথায় পাইছেন? মানে শাহাবুদ্দিন তাহলে সংবিধানের কোন ধারায় ছিল? তারা তো তিন জোটের রূপরেখা মোতাবেক শাহাবুদ্দিন সাহেব ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিবেন, সেটা আসছেন গেছেন পুরা সংবিধানের তিন জোটের রূপরেখা মোতাবেক একটা ঐক্যমত্যে আইসা। ওখানে তো 2000 লোক মারা যায়নি, ওখানে তো আয়নাঘর ছিল না, ওখানে তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায় যায় নাই, ওই সরকার শুধু অর্ধেক আওয়ামী লীগের সরকার ছিল আর অর্ধেক আওয়ামী লীগ বিরোধী সরকার ছিল না। ওখানে বিচারপতিরা পালায় যায় নাই, ওখানে পুলিশ পালায় যায় নাই। আপনি দুইটা সিস্টেমে এক করেন কেন? দুটি কি এক? এটা একটা পিওর অভ্যুত্থান, শত শত না হাজার হাজার জীবনের বিনিময়ে। এবং সব দল দাবি করে ওটা তিন জোটের রূপরেখা দিলে। এখন সব দল, আজকে যে শহীদ মিনারে যারা ছিল এনসিপির, আজকে তাহলে আরেক জায়গায় ছাত্র দল কেন? আপনি তো আন্দোলনে সবাই ছিলেন, বিরাট ভূমিকা আপনারা দাবি করেন, কিন্তু এক মঞ্চে সবাই থাকবেন যে আমরা এই দিনটাকে পালন করছি। হুম। সুতরাং আপনি এটা মিলেলে চলবে না। আপনি শাহাবুদ্দিনের ঘটনা, লতিফুর রহমানের ঘটনা, সব ঠিক ছিল, সরকার চলে গেছে, সরকার এসে বইসে একটা নির্বাচন দিয়ে গেছে। এখানে কি হয়েছে বলেন আপনি? এখনো তো আওয়ামী লীগের রাষ্ট্রপতি রয়ে গেছে, অসাংবিধানিক রাষ্ট্রপতি রয়েছে, উনি বেআইনি ভাবে সংসদ ভেঙেছেন, শেখ হাসিনা বেআইনি ভাবে পালায়ে গেছেন, এরপরে বলেন সংবিধান আছে। ইউনূস সরকার অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন, উনি তত্ত্বাবধায়ক সরকার না, উনি নির্বাচিত সরকার না, উনি ওই সংবিধানের সরকার না, উনি হলেন অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে তাকে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ওনার কাজকর্ম কি বন্টন করা হয় নাই? সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার কালকে কি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সরকার? তাহলে কোনো বৈধতা নেই? বর্তমান সরকার যে আছে, এক্সিস্ট করতেছে, তার কোনো বৈধতা নেই? বর্তমান সরকারের 100 ভাগ বৈধতা আছে, যেহেতু 106 মোতাবেক ফাইন্ডিংস দিয়ে বলছে দেশের এই ক্রাইসিসে এদেরকে এরকম একটা সরকার গঠন করা যায়, এবং সেটার নাম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং সাংবিধানিক সরকার না, ওই সংবিধানের না, অলিখিত সংবিধানের। এই ঘোষণাটাই হইল অলিখিত সংবিধান, যে তুমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে অতনিসে কি বইলা সংবিধান সমুন্নত রাখবো কোনটা? এই যে অলিখিত সংবিধান, আজকে এখনো কিন্তু চলতেছে সংবিধান তৈরি করার জন্য, এখনো চলতেছে ঐক্যমত্য কমিশন কিংবা সংস্কার, সবকিছু। যে যত কথাই বলুক, আপনি শুনেন, অনেকে বলে, অনেক আইনজ্ঞরাও বলছেন, আইনজ্ঞদেরকে আমি প্রশ্ন রাখতে চাই, যে শব্দটা আপনার আইনের মধ্যে নাই, একটা সেকশনের মধ্যে, ধারার মধ্যে নাই, আপনি কি কোর্টে গিয়ে বলতে পারবেন এই শব্দটা মানে ওই আইনের ভিতরে পড়ে? অ্যাবসার্ড, আপনি বলতে পারবেন না। কাজে অন্তর্বর্তীকালীন সরকার একটা অলিখিত সংবিধান দ্বারা পরিচালিত হচ্ছে, এবং সেটাকে লিখিত আকারে নেয়ার জন্য বাংলাদেশের সব দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের মানে একান্ত দায়িত্ব বলে আমি মনে করি। নয়তো যারা আজকে বলতেছে যে এইটা প্রস্তাবনা আকারে না হলে ছাত্ররা বিপজ্জনক অবস্থায় যাবে, ছাত্ররা ফাঁসিতে ঝুলবে, তার মানে কি? তাহলে তাদেরকে পরিষ্কার করতে হবে যে এই আন্দোলন কি শুধুই ছাত্ররা করেছিল, এবং সে কারণে শুধুই তারা মৃত্যুর মুখোমুখি হবে, শুধুই তারা বিচারের মুখোমুখি হবে? তাহলে সবাই দাবি প্রত্যাখ্যান করতে হবে যে এই আন্দোলনে আমরা ছিলাম না। জি, ধন্যবাদ। দর্শক শুনছিলেন আবু রাজ্জাকের মূল্যায়ন এবং সংকট উত্তরণের একটা পথ কি, আহ সেই ব্যাপারে উনি ওনার পরামর্শ দিয়েছেন। দর্শক, আমাদের এই আলোচনাগুলো একটু বিলম্ব হলেও আমরা নিশ্চয়ই সময় সময় আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।